নেপালের যে জেনজি তারা এই গণ অভ্যুত্থানের পরে তারা রাষ্ট্র মেরামতের সুযোগ দিয়েছে এবং সবাইকে আহ্বান জানিয়েছে যে আমাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি মেরামত করতে হবে। পাশাপাশি তারা যেখানে যেখানে জ্বালাও পোড়াও হয়েছে সেগুলো পরিষ্কার করার আহ্বান জানিয়েছে। শুধু তাই না, তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তারা ক্ষমা চেয়েছে। বলেছে আমাদের এই আন্দোলন এই অভ্যুত্থানের দ্বারা আপনারা নাগরিকরা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন আমরা করজোরে ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা, সেইখানে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানের পরে লাগাতার ভায়োলেন্স চলতেই ছিল এবং এই গণ অভ্যুত্থানকে পুঁজি করে প্রতিপক্ষ রাজনৈতিক মতাদর্শে যারা তাদের বাড়িতে জিম্মি করে করে তাদেরকে টাকা দিতে বাধ্য করা হয়েছে, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে অসংখ্য। এখানেই নেপাল এবং বাংলাদেশের একটা পার্থক্য। এবং আপনি দেখবেন যে গণ অভ্যুত্থানে আমি যদি দেখি যে যেই ভয়ঙ্কর ভাবে নেপালের এমপিদেরকে পেটানো হয়েছে, ন্যাংটা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং হেলিকপ্টারে ঝুলে ঝুলে যাচ্ছে সবাই দড়ি দিয়ে, সে অবস্থা কিন্তু বাংলাদেশে হয়নি, বাংলাদেশে করা হয়নি। কি মানে আমরা মানে নেপাল আমাদের ওরা যত দ্রুত উত্তেজিত হয়েছে তত দ্রুত পশমিত হয়েছে ওরা, এবং এইটা আমাদের পশমন এখনো কমেনি। আপনি এখন দেখেন এই গণ অভ্যুত্থানের মধ্যে অনেক গুণী গুণী মানুষ কোন স্টেটমেন্ট দেয়নি এবং তাদের কোনো পলিটিক্যাল অস্তিত্ব ছিল না। আমি স্পেসিফিক ভাবে বলি ইনকিলাব মঞ্চ এই নামে কোনো অ্যাক্টিভিটি গণ অভ্যুত্থানের ছিল? আমার স্পষ্ট কথা। তাহলে গণ অভ্যুত্থানে এই মঞ্চ ছিল না, গণ অভ্যুত্থানের পরে এই মঞ্চের প্রয়োজন কি আমি বলছি। এবং এই যে গরম গরম বক্তব্য দেওয়া হচ্ছে এইটা কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে সেই ফ্যাসিবাদ এক্সিস্ট করে কিনা এই মুহূর্তে? হ্যাঁ, অথবা আমি যদি বলি আমাদের মাহমুদুর রহমান স্যার, উনি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে খালি বিপ্লব বলছে, বিপ্লব 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 করে বলছে, আমি ওনাকে সম্মান করি। আমি বলতেছি যে ওনার এই অ্যাক্টিভিজম, ওনার অনেক আগের অ্যাক্টিভিজম, অনেক লড়াই সংগ্রাম উনি করেছেন, উনি নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু এক্স্যাক্টলি এই জুলাই গণ অভ্যুত্থানে ওনার কোনো পার্ট কিন্তু এক্সিস্ট করেনি। বাট উনি গণ অভ্যুত্থানের পরে এসে আপনার হলো হ্যাঁ অনেক মানে গরম গরম বক্তব্য, অমুককে সরাতে হবে, অমুক বিপ্লব ঘটাতে হবে, এই করতে হবে, অনেক মেকানিজম, অনেক ক্যারিশমা। এছাড়া দেখবেন যে ফরহাদ মাজার সাহেব তিনি আসলেন, তিনি আইসা বিপ্লবী সরকার লাগবে, এই লাগবে, ওই লাগবে, হ্যাঁ গণ অভ্যুত্থানের মধ্যে তাদের কোনো এক্সিস্ট করে না। গণ অভ্যুত্থানে সত্যিকার অর্থে যারা অনেক ফাইট করছে, নিবেদিত করছে, তারা গণ অভ্যুত্থানের পরে নমনীয় হয়েছে এবং তারা প্রশমিত হয়েছে। এবং গণ অভ্যুত্থানের মধ্যে যারা দায়িত্ব পালন করে নাই, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে নাই, তারাই দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আইসা অনেক বড় বিপ্লবী হয়ে গেছে। এবং তারা মনে হচ্ছে যে গণ অভ্যুত্থানে তারা যে ট্রেনটা মিস করছে প্রতিবাদের, ওই ট্রেনটা গণ অভ্যুত্থানের পরে বিপ্লব বিপ্লব বলে তারা ধরার চেষ্টা করতেছে। এবং আমাদের এখানেই সমস্যা হয়ে গেছে যে নেপালের ওরা সবাই মিলে শান্ত হয়ে গেছে, দেশ মেরামত করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওরা একটা মানে ওই দিনই দাঁড়িয়ে যে নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে, এই যে একটা আত্মবিশ্বাস, এই যে একটা বলিষ্ঠ আচরণ, এই যে তাদের ক্ষমতার প্রতি যে মোহ নাই, এইটা তারা প্রমাণ করলো। আর সেখানে আমরা নির্বাচনের ডেটটা ঘোষণা করছি না কেন? যে যদি কোনোভাবে একটু সময়টা বাড়ানো যায়, এই ধরনের সম্ভাবনা কাজ করছে। যদি নির্বাচনটা না হয় কোনোভাবে, যদি আরেকটু সময় পার করা যায়, আরেকটু সংস্কার, আরেকটু বিচারের কথা বলে, এক্স্যাক্টলি আমাদের এখানে বিচারের যে প্রশ্নগুলো আনা হচ্ছে এই গণ অভ্যুত্থান কেন্দ্রিক, বিচারটা হচ্ছে কে? বিচারের আসামি পক্ষে জামাতের আইনজীবী, বাদী পক্ষে হলো জামাতের আইনজীবী। খুব অদ্ভুত ভাবে বিচার চলতেছে। আসামি পক্ষে কে ফাংশন করতেছে? তাজুল ইসলাম। তাজুল ইসলামকে এবি বাড়ির নাকি এবি বাড়ি কই থেকে আসছে? জামাত থেকে আসছে, তাই না? তারা তো জামাত না। হ্যাঁ, কিন্তু তাজুল ইসলাম তো জামাতেরই আইনজীবী ছিল, কিন্তু তারা, তাই না? এবং সেই জায়গায় দেখেন আইজিপি মামুনের এখানে কি হলো? আইজিপি মামুন সে রাজসাক্ষী হঠাৎ করে, এবং সে কোথায় গিয়ে আশ্রয় নিল? ল ল্যাব। ল ল্যাব আইনি ফার্মটা কার? শিশির মনিরের। সেই শিশির মনির আইজিপি মামুনকে আইনি সাপোর্ট দিচ্ছে। জাহিদ নাকি যেন ওই আইনজীবীর নাম। ওই দিন শিশির মনিরের জন্য যেদিন রাজসাক্ষী হবে, সেদিন আইজিপি মামুন যেদিন রাজসাক্ষী হবে, সেদিন শিশির মনির দাঁড়ায় গেছে, ওখানে দাঁড়ায় গেছে।
তার পক্ষে দাঁড়াবে সে। ওই সময় তাজুল ইসলাম তাকে ইঙ্গিত দিয়ে সরাই দিল যে আপনি দাঁড়ায় না, প্রশ্নবিদ্ধ হবেন। তখন শিশিমুনির ল লেভেল আরেকজন সিনিয়র অ্যাসোসিয়েটকে দিয়ে তার করে দেওয়া হলো। তাহলে দেখেন, তাহলে এই যে ল ল্যাব নামে শিশিমুনির যে ফার্ম, এই ফার্মটা যে আইনি লড়াই করতেছে, সে যাকে আইনি সেবা দিচ্ছে, হ্যাঁ সে যাকে আইনি সেবা দিচ্ছে তাকে কষ্ট দেওয়ার জন্য আইনি সেবা দিচ্ছে নাকি উদ্ধার করার জন্য আইনি সেবা দিচ্ছে? তাই না? তাহলে এই যে মানে এখানে কি রকমের একটা দেখেন দুষ্ট চিন্তা, যে বিচারক জামাতের, আসামি পক্ষের আইনজীবী জামাতের, আবার হলো যারা হলো ভুক্তভোগী বাদী পক্ষ সেই পক্ষ জামাতের, এই মিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের গণ অভ্যুত্থান নেপালের থেকে মানে আলাদা হওয়ার কারণ হলো যে এই গণ অভ্যুত্থানের চাহিদাটা আমরা অনুধাবন করতে পারি, সেখানে কিন্তু ছাত্রদের পক্ষ থেকে সরকার যায়নি। হ্যাঁ, ছাত্রদের পক্ষ থেকে ওরা সেই লোভটা করেনি। ওটাই বলতেছিলাম যে জেনজি, ওইখানের যে জেনজি আমাদের জেনজির পার্থক্য হলো যে ওরা হলো পড়ার টেবিলে চলে গেল, আর আমরা হলো এখানে অতি দ্রুত মানে ক্ষমতার স্বাদ দেখলাম। আমি তো আজকে বলতেছি যে আমাদের জেনজি তো নাহিদ নাকি, আমাদের জেনজি আসিফ। এখন নাহিদের বাবের ওজন যদি 5 কেজি অন্তত না বাড়ে এই গণ অভ্যুত্থানের পরে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। নাহিদের কি ওজন? মানে মানে আমাদের জেনজির বাপের ওজনের কথা বলছি। বাপের ওজন, বাপের ওজন মানে ওজন বলতে কি আমি একদম ওজন মানে বলছি খাওয়া দাওয়া করছে বেশি, এই জন্য বলতেছি যে তার এই গণ অভ্যুত্থান দ্বারা নারীদের বাপ কতটুকু লাভবান হয়েছে। হ্যাঁ, আমাদের জেনজি লাভ খুঁজতেছে, আমাদের জেনজিকে ট্রাফিকের সিগন্যাল মেনটেন করতেছে, আমাদের জেনজিকে জেলা প্রশাসক অফিসে যায় বসে থাকতে হচ্ছে, আমাদের জেনজি সচিবালয়কে শিক্ষা দিচ্ছে। অদ্ভুত জেনজি, যে সচিবালয় একজন 60 ঊর্ধ্ব সচিব, তাকে গিয়ে আমাদের জেনজি গিয়ে আপনার হলো সে হলো বাচ্চা সচিব হয়ে তার পাশে বসে আছে। তো এই যে আকাঙ্ক্ষা, এগুলো আমরা দুর্ভাগ্য হলো এই জেনজি যাদেরকে আমরা বসিয়েছি তাদেরকে আমরা আর আমাদের পক্ষে পাচ্ছি না। তারা একদম সম্পূর্ণ সরকারের মধ্যে। এইটা দোষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ছাত্র প্রতিনিধি ছিল, কি নাম যেন, অ্যারেস্ট হলো? হ্যাঁ, রিয়াদ সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। না দেখেন, এখানে এটা পুরা দুঃখ লাগে যে এদেরকে নিয়ে আমরা একসময় এভাবে কথা বলতে হবে, এটা কখনো ভাবি নাই। এবং দেখেন, এটা মূল সমস্যা হলো ডক্টর ইউনূস স্যারের। ওইখানে ওই যে নেপালের যিনি প্রধানমন্ত্রী হলেন এই মুহূর্তে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, তিনি আপনার হলো তার রাজনৈতিক দলগুলো যারা ওখানে আছে তাদেরকে সবাইকে নিয়ে স্বপ্ন দেখলেন, কিন্তু ডক্টর ইউনূস সবাইকে নিয়ে স্বপ্নটা দেখলেন না। উনি উনার মতো করে স্বপ্নটা দেখলেন এবং কিছু ছেলে পেলেকে পিক করলেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য। এই যে অভিলাষ, হ্যাঁ, এই অভিলাষটা আমাদেরকে একবারে একটা খিচুড়ি বানায় দিছে। এটাই হলো আমাদের জেনজি আর হলো ওই নেপালের জেনজির মধ্যে পার্থক্য। আমাদের জেনজি গুলশানে গিয়া আপনার হলো ওই গিয়ে বলতেছে, আর এই জেনজির এমন ভাষা, মানে কি অদ্ভুত ভাষা বলতেছে। গোপালগঞ্জ ইস্যুতে বলতেছে যে সাওয়া মাওয়া ছিঁড়ে ফেলেন। মানে এটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন? একজন ইনফ্লুয়েন্সার যখন এটা ব্রডলি বলতেছে, তখন সবাই মনে করতেছে এটাই মনে হয় আমাদের এখন ভাষা। হ্যাঁ, এবং এই যে একটা মেয়ে গতকালকে গ্রেপ্তার হলো, যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল সাহেবকে, হ্যাঁ তমা নামে যে মেয়েটা গ্রেপ্তার হলো, ও কি ভাষা, মানে টিনের চালে কাউয়া ফজলু আমার ড্যাশ ড্যাশ, এই যে ভাষাগুলো বলতেছে এবং তাকে সবাই মিলে প্রেইজ করতেছে, প্রশংসা করতেছে। এবং এত প্রশংসা, আবার পরে কি দেখা গেল যে সে এক জায়গায় 10 লাখ টাকা চাঁদা চাইছে, 5,50,000 টাকা পাইছে, বাকিটা পায় নাই, বাকিটা পাওয়ার জন্য চেষ্টা করতেছে। এই যে মানে আমাদের এই প্রজন্মকে যে এই যে অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে অর্থ আয় করা যায়, এই যে শিক্ষা, এই শিক্ষাটাই আমাদের জেনজিকে ডুবাইছে আর কি। এখন কথা হলো সামনে নির্বাচন ঘিরে যে আপনারা অনেকেই দাবি করেছেন বা মোটামুটি সবাই দাবি করেছেন যে কোনোভাবেই আওয়ামী লীগ বা ছাত্রলীগ যাতে নির্বাচনের আশপাশে আসতে পারে বা তাদেরকে নিশ্চিত করা হয়েছে তারা কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন না। সেই পর্যন্ত কি আপনি যেতে পারবেন? এই সরকারের যে সক্ষমতা নিয়ে প্রশ্ন বারবার উঠছে, এই সরকার আপনি কিভাবে দেখেন? জি, অনেক অনেক ধন্যবাদ। আমি হলো ওই জামাত আলোচনা দিয়ে শুরু করতে চাই। আপনার হলো জামাতপন্থী আলোচক যারা, তারা সব সময় একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে যারা জামাতের বিরুদ্ধে তারা হলো ভারতের পক্ষে, এই ধরনের। এবং যারা হলো শিবিরের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে তারা হলো ভারতপন্থী। তাহলে আমাদের এখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8-10টা সংগঠন যারা কাজ করতেছে, তারা তাদেরকে সবাইকে ভারতপন্থী আর শিবিরকে হলো বাংলাদেশপন্থী বলা হচ্ছে।
মানে এইটা কতটা ভয়ঙ্কর একটা ন্যারেটিভ চিন্তা করতে পারেন। আসলে আপনি বা আপনারা যারা এই ন্যারেটিভটা দিচ্ছেন যে জামাতের বিরুদ্ধে মানে ভারতের পক্ষে, জামাত নিজে কোনোদিন বলছে আমি ভারতের বিরুদ্ধে? জামাত নিজে কোনোদিন বলছে আমি ভারতের বিরুদ্ধে? জামাতের আমির 28 আগস্ট নাকে খত দিয়ে বলছে ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, ভারতের সহযোগিতা চাই। গত বছর 28 আগস্ট এই যে গণ অভ্যুত্থানের আপনার হলো 5 আগস্ট গণ অভ্যুত্থান হলো 28 আগস্ট, মানে 23 দিন পরে সে নাকে খড় দিয়ে সংবাদ সম্মেলন করছে। জামাতকে কেউ বলছে এই ধরনের সংবাদ সম্মেলন আয়োজন করেন? বলেন, দল হিসেবে কোন দলই তো বলে না আমরা ভারতের সাথে হ্যাঁ সম্পর্ক চাই। না, আমি আপনাকে দায়িত্বশীল কিন্তু দলগুলো আওয়ামী লীগও এইভাবে বলেনি ভারতের সহযোগিতা চাই, রাজনৈতিক সহযোগিতা না। আপনি আওয়ামী লীগ বিএনপি সম্পর্ক না না, আওয়ামী লীগ আমাদের বলেছে যে আমাদেরকে আগামী এখানে আমাদেরকে ক্ষমতা রাখতে হবে, যে যা যা প্রয়োজন সবকিছু। আমি পলিটিক্যাল স্ট্র্যাটেজি বক্তব্য দেখান যেই বক্তব্যে যে জাস্ট এইভাবে নগ্ন চাহিদা যে আমরা ভারতের সহযোগিতা চাই, এইরকম নগ্ন চাহিদা জামাতের আমির যেটা বলছে, এইরকম অন্য একজন বলছে একটা ডিরেক্ট আমাকে বলেন যে অমুক লোক বলছে। জামাতের আমির কি বলেছে? জামাতের আমির বলছে যে আমরা ভারতের সহযোগিতা চাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই আমরা, তারপর আরো অনেক বলছে যে আমরা সমতা ভিত্তিক সম্পর্ক চাই, আর অনেক দিয়ে এই কথাগুলো বলছে। বাট হঠাৎ করে 28 আগস্ট এই ধরনের ডিক্লারেশনের প্রয়োজন হলো কেন? এবং 31 আগস্ট ভারতের পক্ষ থেকে কেন বলা হলো জামাতের আহ্বানকে আমরা বিবেচনা করছি? কেন বলা হলো? আজকে এসে বলতেছেন যে জামাতের বিরুদ্ধে যে সে হলো ভারতের পক্ষে। আমাদের এই গণ অভ্যুত্থানে পরে একটা রাজনৈতিক বন্দোবস্তে শিবির এখানে ডাকসুতে বেশি ভোট পাইছে, মানে ভূমিধস বিজয়। যেই ছেলে পেলেগুলো শিবিরকে ভোট দিছে এই গণ অভ্যুত্থানের আগে আমরা যখন মাঠে লড়াই করছিলাম, ওই ছেলেগুলোকে আমাদেরকে ভালোবাসতো? আমার প্রশ্ন, ওরা কি আমাদের সঙ্গে চা খাইতো? ওরা কি আমাদের সঙ্গে মিশতো? আমরা যে রাস্তা দিয়ে হাঁটতাম শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামের আগের কথা বলতেছি, আমরা আমাদের সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে তারা ভয় পাইছে, আতঙ্কিত হয়েছে। হ্যাঁ, তাদেরকে বলতেছেন যে আমাকে সেই গণঅভ্যুত্থানের পরে এসে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। ওর সাথে আমার আগেও সম্পর্ক ছিল না, ও তো বিপ্লব বোঝে না, ও তো লড়াই বোঝে না, ও তো ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল এক সময়। আর পুরা ইউনিভার্সিটিতে 56 জন শিক্ষার্থী ছিল। এই 56 জন শিক্ষার্থী আমাকে ইউনিভার্সিটির যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ সেখান থেকে বের করে দিছে। তারেক এখানে থাকলে সমস্যা? ওই হাসিনা বিরোধী আন্দোলন, হ্যাঁ হাসিনা বিরোধী আন্দোলন, তারেক গুম হয়েছে, ওর সাথে ফোনে তারা সবাই ব্লক করে দিছে আমারে। আমার সাথে কোনো যোগাযোগ থাকলে সমস্যা? তো এরা আমাদের আমাদের বিপদের সময় এরা বন্ধু ছিল। তাই আমি আজকে আশা করবো যে বিপ্লবের পরে এসে এরা আমাদের ভোট দিয়ে ভরাই দেবে। ওরা বিনিয়ামিনকে সম্মান করছে, বিনিয়ামিন এখানে দিনের পর দিন অনশন করছে, ওরা 136টা ভোট দিছে। এই বিনিয়ামিন ডাকসুতে মার খাইলো, এই বিনিয়ামিনের সঙ্গীরা মার খেতে 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 অবস্থা খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে মিনিমাম রেসপেক্ট করছে। ওরা বিনিয়ামিনকে ধারণ করে, ওরা লড়াইকে ধারণ করে, যে আবিদকে ওরা সম্মান করবে। আজকে বলতেছে যে শিবিরের বিরুদ্ধে বললে ভারতের পক্ষে বলা হয়ে যায়। জামাত কি আসলেই আপনার হলো বাংলাদেশের সংগঠন? জামাত বা পাকিস্তানের সংগঠন? জামাত একটা বহুদেশীয় সংগঠন। এটা ভারতে এদের স্টেক হোল্ডার আছে, পাকিস্তানে এদের স্টেক হোল্ডার আছে। তাহলে বাংলাদেশের জামাত ভারতের যে জামাত আছে ওই জামাতের সাথে যোগাযোগ রাখে না? আজকে বাংলাদেশে ভারতের মানে ভারতের বিরুদ্ধে সবাই আমরা ভারতের বিরুদ্ধে। এখন ভারত যেটা বলে সেটার বিরুদ্ধে আমরা নাকি? তো ভারত এটা বোঝে না, ওরা বাচ্চা কুচি খোকা। ওরা হলো এখন যদি এখন বিএনপির প্রশংসা করে তাহলে বিএনপিকে সবাই গালি দিবে না? জামাতের প্রশংসা করলে জামাতকে সবাই গালি দিবে না? বুঝেন? কিন্তু ভারত যদি বিএনপি কে প্রশংসা করে তাহলে ওই যে ভাসানী শিখাই দিয়ে গেছে। আপনার কথা আমি যদি একটু ছোট বলি এবং পাশাপাশি যদি প্রশ্ন করি, তার মানে বুঝে যাচ্ছেন বাংলাদেশে এখন যে আন্দোলনের পক্ষের যতগুলো রাজনৈতিক দল ছিল, বড় বড় রাজনৈতিক দল, মোটা দাগে যদি বলি যে আপনি মনে করছেন যে জামাতে ইসলাম ভারতপন্থী, আর বিএনপি ব্যাপারে আপনার অবস্থা? আমি সেটাই বলতেছি। তাহলে ভারত জানে যে ওরা যার প্রশংসা করবে তাকে বাংলাদেশের মানুষ ঘৃণা করবে নাকি? হ্যাঁ, আর ওরা ভারত যাকে গালি দিবে
বাংলাদেশের মানুষ তাকে প্রশংসা করবে, ভারত এটা জানে, তাহলে ভারত যাই নাই শুনে জামাতে গালি দিচ্ছে যাতে বাংলাদেশের মানুষ তার প্রশংসা করে। করবে না কেন সেই উপকার? না, এটা তার মানে কি গালাগালিটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হচ্ছে? কেন হচ্ছে না এটা? সেটা ছাড়া কি ভারত বাংলাদেশের ইস্টাবলিশমেন্টকে নড়াচড়া করতে চায়, নড়বড়ে করতে চায়। তাহলে ইস্টাবলিশমেন্টকে নড়বড়ে যদি করতে হয়, তাহলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখানে ইস্টাবলিশমেন্ট, তাহলে সেই ইস্টাবলিশমেন্টকে নড়বড় করতে হলে তাকে জামাতকে হেল্প করতে হবে। সহজ হিসাব। এই ক্ষেত্রে বিএনপির সাথে সম্পর্কটা কিভাবে দেখেন? বিএনপি কখনো বলছে ভারতকে আমাকে সহযোগিতা করেন জামাত ইসলামের আমিরের মতো? জামাত ইসলাম আমির ভারতের সহযোগিতা চাওয়ার পরেও আপনি বলতেছেন যে হলো ভারত জামাতের শত্রু, আর বিএনপি হলো ভারতের কোনো সহযোগিতা চাইলো না, আপনি বলতেছেন বিএনপি ভারতের দালাল। বিএনপির কোন রাজনীতিবিদ কবে ভারতের দালাল ছিল? কবে ভারতের পক্ষে স্টেটমেন্ট দিছে বলেন? তাহলে আমাদের এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করছে, এই পরিস্থিতি কে তৈরি করলো? পিনাকি ভট্টাচার্য নাকি, যে বলতেছে যে এখানে হিন্দুত্ববাদীর পরাজয় হয়েছে। ভাই বিএনপি মানে হিন্দুত্ববাদী? কি ন্যারেটিভ? হ্যাঁ, ছাত্র অধিকার পরিষদ হিন্দুত্ববাদী? যাক, আমরা অন্য কারো বিষয় নিয়ে আর হলো আর ওই ছেলের নাম কি, হিন্দু ছেলেটার নাম মেঘমল্লার বসু। মেঘমল্লার বসু হিন্দু হলে হিন্দুত্ববাদী? এই মেঘমল্লার বসু যত নিপীড়িত হয়েছে, শিবিরের কেউ এরকম এই যারা এখন দায়িত্ব আছে তারা নিপীড়িত হয়েছে? মোদী বিরোধী আন্দোলনের সময় শিবিরের একটাও পাওয়া যায় নাই। ওই সময় মেঘমল্লার বসুরা এই যে শাহবাগে ছাত্রলীগ আওয়ামী লীগ সবাই মিলে, পুলিশ মিলে গুতায়ে গুতায়ে তাকে একটা নিষ্পেষিত করছে। আপনি আজকে হঠাৎ করে আসে তাকেও বলে দিলেন সেও ভারতের এজেন্ট, সবাই ভারতের এজেন্ট, অমুক অমুক ধরে 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 পাইকারি আরে বলতেছে যে জামাতের বিরুদ্ধে গেলেই ভারতের এজেন্ট। সেই জামাত তো 1947 সালে ভারতের পক্ষেই ছিল না? তারা বলেনি যে আমরা পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে? তাই এই ইতিহাসগুলো আমরা যদি ভুলে যাই, নিজের মতো করে নিজের জনগণকে ভাগ করে দিচ্ছি, অমুক অমুক ভারতের দালাল, তাহলে আমার সাথে খাইবেন না, আমার সাথে বসবেন না, আমার সাথে আর চলবেন না, সবাইকে অস্বীকার করে একটা রাজনীতি শুরু হয়ে গেছে।